পরিমল নামের এক ভদ্রলোকের ছোট মেয়েকে দীর্ঘদিন ধরে এক সন্ত্রাসী নানাভাবে হয়রানি করে আসছে। শেষ পর্যন্ত তাকে হত্যা করার পরিকল্পনা করে পরিমল ও তার পরিবারের সদস্যরা। কিন্তু পরের দিন সেই সন্ত্রাসীকে সত্যি মৃত অবস্থায় পাওয়া যায়। আশ্চর্যের বিষয় হলো, পরিবারের এই চারজনের মধ্যে আসলে কে তাকে হত্যা করেছে সেটা কেউই জানে না। সবাই একে অপরকে সন্দেহ করতে শুরু করে, তাহলে প্রকৃত খুনি কে? টুইস্টের পর টুইস্টে ভরা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই তামিল থ্রিলার মুভির নাম হলো পরিমালা অ্যান্ড কো। তাই এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ডুব দেই আজকের রহস্যের অন্তরালে। মুভির শুরুতেই আমাদের পরিচয় হয় পরিমল এবং তার পরিবারের সঙ্গে। তার স্ত্রীর নাম স্বাধীনতা, বড় মেয়ের নাম পরাশক্তি এবং ছোট মেয়ের নাম মধুমিতা। দুই বোনের মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকত। তারা একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকত এবং দুজনেই কলেজে পড়াশোনা করত। বড় মেয়ে শক্তির পেছনে অনেকদিন ধরেই চিত্তে রাসান নামে এক ছেলে ঘুরছিল। সে শক্তিকে ভালোবাসত, কিন্তু শুরুতে শক্তি তাকে একেবারেই গুরুত্ব দিত না। তবে অনেকদিন ধরে চিত্তে রাসান তার পেছনে ঘোরাঘুরি করার পর ধীরে ধীরে শক্তিরও তাকে ভালো লাগতে শুরু করে। একসময় তারা সম্পর্কে জড়িয়ে পড়ে। শক্তির মনে হয়েছিল ছেলেটি ভালো পরিবারের এবং ভালো একটি চাকরিও করে। অন্যদিকে ছোট মেয়ে মধুমিতার পেছনে লেগেছিল ভার্গিস নামের এক সন্ত্রাসী। মধুমিতা বহুবার তাকে অপমান করে তাড়িয়ে দিলেও সে বারবার ফিরে এসে তাকে বিরক্ত করত। একদিন সকালে ভার্গিস পরিমলের বাড়ির সামনে এসে দাঁড়ায়। সে বলে সে মধুমিতাকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। পরিমল সঙ্গে সঙ্গে এর বিরোধিতা করেন। বড় মেয়ে শক্তিও এসে ভার্গিসের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। সে হুমকি দিয়ে বলে, আবার যদি এখানে এসে ঝামেলা করো তাহলে তোমাকে মেরে ফেলব। উত্তরে ভার্গিস বলে, যদি আমার সঙ্গে লাগতে আসো তাহলে তোমার মুখে অ্যাসিড ছুঁড়ে মারব। এরপর পরিমল শক্তিকে বোঝান যে ভার্গিসের সঙ্গে এভাবে কথা বলা ঠিক হয়নি, কারণ সে এলাকার ভয়ঙ্কর এক সন্ত্রাসী। ছোটবেলায় আরেক সন্ত্রাসী তার বাবাকে হত্যা করেছিল। সেই প্রতিশোধের আগুন বুকে নিয়ে বড় হওয়ার পর ভার্গিস সুযোগ পেয়ে সেই সন্ত্রাসীকেও ছুরি মেরে হত্যা করে। আর এসব কাজে তাকে সবসময় সমর্থন করেছে তার নিজের মা। তাই পরিমল শক্তিকে সতর্ক করে বলেন ভার্গিসের সঙ্গে কোনো ঝামেলায় না জড়াতে। কিন্তু ভার্গিস তাতেও থামেনি। সে পথে ঘাটে পরিমল এবং তার স্ত্রীকেও বিরক্ত করতে শুরু করে। বারবার একই কথা বলতে থাকে, মধুমিতার সঙ্গে তার বিয়ে দিতে হবে। একদিন মধুমিতার অনুমতি ছাড়াই রাস্তায় জোর করে তার সঙ্গে একটি সেলফি তোলে। বিষয়টি জানতে পেরে শক্তি প্রতিবাদ করতে এলে ভার্গিস তার দিকে একটি ডিম ছুঁড়ে মারে। প্রথমে শক্তি ভেবেছিল সেটা অ্যাসিড, কিন্তু পরে বুঝতে পারে সেটা ছিল পচা ডিম। ভার্গিসের অত্যাচারে পুরো পরিবার একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছিল। সেদিন ছিল দীপাবলির রাত। চারদিকে সবাই আতশবাজি ফাটিয়ে উৎসব উদযাপন করছিল। ঠিক সেই সময় ভার্গিস আবার সেখানে আসে। যাওয়ার আগে সে পরিমলকে বলে যায় আগামীকাল সকালে আবার আসবে, আর তখন যেন তারা মধুমিতার সঙ্গে তার বিয়েতে রাজি হয়ে যায়। এই কথার পর থেকেই পুরো পরিবার ভয়ে ও দুশ্চিন্তায় পড়ে যায়। তারা বুঝতে পারে পরদিন সকালে সে আবার এসে বড় ধরনের কোনো ঝামেলা করবে। এরপর মধুমিতা ইনস্টাগ্রাম খুলে দেখে তার অনুমতি ছাড়াই ভার্গিস তাদের তোলা সেই সেলফিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছে। সে সঙ্গে সঙ্গে বিষয়টি পরিবারের সবাইকে দেখায়। মধুমিতা জানায় শুধু এটুকুই নয়, একদিন রাস্তায় জোর করে তাকে ধরে তার গালে চুমু খেয়েছিল ভার্গিস। এবার পরিমল বুঝতে পারেন আর চুপ করে থাকলে চলবে না। কিন্তু পুলিশের কাছে গিয়েও কোনো লাভ নেই, কারণ এলাকার পুলিশরাও এই ভয়ঙ্কর সন্ত্রাসীকে ভয় পায়। পরিমল বলেন এই ঝামেলার একটাই সমাধান, ভার্গিসকে মেরে ফেলা। শক্তিও তার কথায় রাজি হয়ে যায়। তবে মধুমিতা আপত্তি জানিয়ে বলে এর কোনো দরকার নেই, এতে পরে তারাই বড় বিপদে পড়বে। শেষ পর্যন্ত তারা সেই পরিকল্পনা আপাতত বাতিল করে দেয়। পরদিন সকালে তারা সবাই মন্দিরে গিয়ে ফেরার পথে পরিমল তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, ওই যে দুজন যাচ্ছে ওরা কি তোমার ভাই আর আমার ভাই নয়? আসলে দূরে সত্যি দুজন লোককে যেতে দেখা যাচ্ছিল। তাদের নাম রাঘবান এবং কামাচ্চি। কিন্তু তার স্ত্রী বলেন হয়তো তাদের ভুল মনে হয়েছে, কারণ তারা এখানে আসার কোনো কারণই নেই। এরপর পরিমল ও তার স্ত্রী বাড়ির দিকে চলে যান, আর শক্তি ও মধুমিতা কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর তারা দেখে সামনে ভিড় জমেছে এবং পুলিশও সেখানে উপস্থিত। কাছে গিয়ে জানতে পারে আগের রাতে কেউ ভার্গিসকে হত্যা করেছে।
আগের রাতে কেউ ভার্গিসকে হত্যা করেছে, তার মাথার পেছনে আঘাত করা হয়েছে, এরপর কোনো তার বা তারের মতো কোনো কিছু দিয়ে গলা চেপে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, তার ডান হাতও কেটে ফেলা হয়েছে। এই দৃশ্য দেখে শক্তি ও মধুমিতা ভয় পেয়ে যায়, কারণ আগের রাতেই তাদের বাবা বলেছিলেন ভার্গিসকে মেরে ফেলতে হবে। তাই তাদের প্রথম সন্দেহ হয় হয়তো বাবাই কথা মতো কাজটি করেছেন। তারা দ্রুত বাড়ি ফিরে পুরো ঘটনাটি বাবা মাকে জানায়। ভার্গিস মারা গেছে শুনে সবাই প্রথমে স্বস্তি পেলেও কিছুক্ষণের মধ্যেই তারা একে অপরকে সন্দেহ করতে শুরু করে। পরিমল জিজ্ঞাসা করেন, তোমাদের মধ্যে কেউ কি ওকে মেরেছে? তার স্ত্রী বলেন, আমার সন্দেহ তোমার উপর। মধুমিতা আবার মনে করে শক্তি হয়তো এই কাজ করেছে। আসলে প্রত্যেকেরই একে অপরকে সন্দেহ করার মতো কিছু না কিছু কারণ ছিল। ভার্গিস দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে হয়রানি করছিল, তাই পরিমলের স্ত্রী তার ভাই রাঘবানকে সবকিছু জানিয়েছিলেন। পরিমলের সন্দেহ হয় হয়তো রাঘবান এসে ভার্গিসকে হত্যা করেছে। অন্যদিকে শক্তিও তার বাবা মায়ের দুই ভাইকে সব ঘটনা বলেছিল। ফলে রাঘবান ও কামাচ্চি দুজনেই ভার্গিস সম্পর্কে সব জানত। শুধু তাই নয়, শক্তি একদিন তার প্রেমিক চিত্তারাসানকেও জিজ্ঞাসা করেছিল, আমার জন্য কি তুমি একজনকে হত্যা করতে পারবে? এসব কথা আবার মধুমিতাও জানত। তাই তার সন্দেহ আরও বেশি পড়ে শক্তির উপর। তাছাড়া সবার সামনেই শক্তি একদিন ভার্গিসকে হুমকি দিয়েছিল, আর একবার এলে তোমাকে আমি মেরে ফেলব। তাই পরিমলেরও সন্দেহ হয় শক্তি হয়তো খুন করেছে। তবে শক্তি নিজে সাফাই দিয়ে বলে সে শুধু রাগের মাথায় কথাগুলো বলেছিল, হত্যার কোনো ইচ্ছাই তার ছিল না। এরপর ধীরে ধীরে সবার সন্দেহ গিয়ে পড়ে মধুমিতার উপর, কারণ এক জ্যোতিষী আগে ভবিষ্যৎবাণী করেছিলেন মধুমিতার বিয়ের আগেই একটি খুনের ঘটনা ঘটতে পারে। তাই পরিমলের স্ত্রীর ধারণা হয়তো মধুমিতাই ভার্গিসকে হত্যা করেছে। এভাবে পরিবারের সবাই একে অপরকে দোষারোপ করতে থাকে, কিন্তু প্রত্যেকেই একই কথা বলছিল, তারা কেউই ভার্গিসকে হত্যা করেনি। এদিকে তদন্তকারী ইন্সপেক্টর ও অন্য পুলিশ কর্মকর্তারাও গভীর চিন্তায় পড়ে যান। তারা বুঝতে চেষ্টা করছিলেন এই হত্যাকাণ্ড কি কোনো গ্যাং সংঘর্ষের ফল, নাকি এর পেছনে পারিবারিক কোনো বিরোধ রয়েছে। ঠিক তখনই থানায় আসে চিত্তারাসান। সে জানায় ফ্রি পার্কিংয়ে রাখা তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে, তাই অভিযোগ দায়ের করতে এসেছে। অন্যদিকে বাড়িওয়ালা জানতে পারেন যে ভার্গিস খুন হয়েছে। তিনি আগেই জানতেন ভার্গিস প্রায় পরিমলের পরিবারকে বিরক্ত করত। এদিকে আমরা দেখি ছেলের হত্যার বিচার চেয়ে ভার্গিসের মা থানায় গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং প্রকৃত খুনিকে দ্রুত খুঁজে বের করার দাবি জানান। অন্যদিকে মধুমিতাকে ভার্গিসের মৃত্যুর খবর শুনে কিছুটা মন খারাপ করতে দেখা যায়। এটা দেখে পরিমল ও পরিবারের অন্য সদস্যরা আরও বেশি তাকে সন্দেহ করতে শুরু করে। তারা জিজ্ঞাসা করে, ওর জন্য তোমার এত কষ্ট হচ্ছে কেন? তখন মধুমিতা জানায় সে কয়েকবার ভার্গিসের সঙ্গে কথা বলেছিল। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। পরে পরিমল কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলে মধুমিতা সত্যটা খুলে বলে। সে জানায় একদিন সে ভার্গিসের ফোন নাম্বার জোগাড় করে তাকে ফোন করেছিল, শুধু তাকে বকাঝকা করার জন্য। সে বলেছিল যেন আর কখনো তার পিছু না নেয়। কিন্তু ভার্গিস বিরক্ত করা বন্ধ করেনি, তাই পরে আরও কয়েকবার সে তাকে ফোন করে একই কথা বলেছিল। এভাবেই তাদের মধ্যে কয়েকবার কথা হয়। মধুমিতা আরও জানায় ভার্গিস তাকে যতই বিরক্ত করুক না কেন তার প্রতি তার কোনো ঘৃণা ছিল না, কারণ ভার্গিস প্রায় নিজের মাকে দেখিয়ে বলতো, ওই যে যাচ্ছে, ওই তোমার ভবিষ্যৎ পুত্রবধূ। এমনকি ভার্গিসের মাও মধুমিতাকে সবসময় পুত্রবধূ বলেই সম্বোধন করতেন। তাই ভার্গিস তাকে যতই বিরক্ত করুক না কেন, শুধুমাত্র সে তাকে ভালোবাসত বলেই মধুমিতার মনে তাকে হত্যা করার ঘৃণা কখনোই জন্মায়নি। তবে পরিমল বুঝতে পারেন পুলিশ যদি গভীরভাবে তদন্ত করে তাহলে ভার্গিস ও মধুমিতার এই যোগাযোগের বিষয়টি নিশ্চয়ই বেরিয়ে আসবে। এদিকে তদন্তকারী ইন্সপেক্টর ভার্গিসের বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। তারা জানান ভার্গিসের সবচেয়ে বড় শত্রুর নাম জমি। অনেক বছর আগে যে গুন্ডা ভার্গিসের বাবাকে হত্যা করেছিল, পরে ভার্গিস সেই গুন্ডাকে মেরে ফেলেছিল, আর জমি হলো সেই নিহত গুন্ডার ভাই। সে বেশিরভাগ সময় সমুদ্রে কাজ করে এবং মাঝে মধ্যে তীরে ফিরে আসে। অন্যদিকে পরিমল পরিবারের সবাইকে বলেন, আমাদের মধ্যে কে খুন করেছে আমি সেটা জানি না, কিন্তু তোমাদের কেউ যদি কোনো সমস্যায় জড়িয়ে পড়ো আমি তোমাদের বাঁচানোর চেষ্টা করব। তাই দৃশ্যম সিনেমার পরিবারের মতো আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে, তাহলেই এই বিপদ থেকে বের হতে পারবো। এরই মধ্যে গ্রাম থেকে রাঘবান ও কামাচ্চি স্ত্রীদের ফোন আসে।
তারা জানান তাদের স্বামীরা হয়তো চেন্নাই এসেছে কিন্তু এখনো বাড়ি ফেরেনি। এই কথা শুনে পরিমল বুঝতে পারেন খুনের দিন রাঘাভান ও কামাচ্চি সত্যি এখানে এসেছিল এবং মন্দির থেকে ফেরার পথে তিনি যাদেরকে দেখেছিলেন আসলে তারাই ছিল। তখন তার মনে হয় পরিবারের সদস্যরা তার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রাখছে। এদিকে পুলিশ ভার্গিসের মোবাইলের শেষ কলের তালিকা পরীক্ষা করে দেখে সর্বশেষ ফোনটি এসেছিল মধুমিতার নম্বর থেকে। পুলিশ সঙ্গে সঙ্গে মধুমিতাকে ফোন করে জিজ্ঞাসা করে, আপনি ভার্গিসকে কেন ফোন করেছিলেন? হঠাৎ ফোন পেয়ে মধুমিতা ভয় পেয়ে যায় এবং মিথ্যা বলে ভুল করে নম্বর ডায়াল হয়ে গিয়েছিল। কিন্তু পুলিশ জানত ভার্গিসের ফোনে তাদের আগে সব কলের রেকর্ড রয়েছে। দীপাবলির দিন মধুমিতা তাকে বলেছিল তার জন্য একটি উপহার আছে, তাই বাড়ির কাছাকাছি আসতে। পুলিশ এই বিষয়টি জিজ্ঞাসা করতেই মধুমিতা ভয়ে ফোন কেটে দেয়। তদন্ত করতে গিয়ে ইন্সপেক্টর আরও জানতে পারেন ভার্গিস ড্রাগস পাচারের সঙ্গেও জড়িত ছিল। সে স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের কাছে ড্রাগস সাপ্লাই করত এবং অনেক তরুণকে নেশার দিকে ঠেলে দিত। তাই ইন্সপেক্টরের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় এই মাদক চক্রের তদন্ত। ফলে ভার্গিসের হত্যাকাণ্ড নিয়ে তার আগ্রহ কিছুটা কমে যায়। অন্যদিকে ছেলের হত্যাকারীকে এখনও গ্রেপ্তার করতে না পারায় ভার্গিসের মা খুবই ক্ষুব্ধ ছিলেন। ভার্গিসের শেষকৃত্যে যে দুজন উপস্থিত ছিল না তারা হলো জমি এবং তার সঙ্গী মুস্তফা। তাই পুলিশের সন্দেহ হয় এদের দুজনের কেউই হয়তো এই হত্যার সঙ্গে জড়িত। এদিকে পরিমলের স্ত্রী রাঘাভানকে ফোন করে বলে, যদি পরিমল তোমাকে জিজ্ঞাসা করে তুমি কখনো চেন্নাই এসেছিলে কিনা তাহলে বলবে আসুনি। রাঘাভানও তাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, আমার মুখ থেকে কিছুই বের হবে না। এতে স্পষ্ট বোঝা যায় তারা দুজন কোনো না কোনো বিষয় গোপন করার চেষ্টা করছে। পরে ইন্সপেক্টর আবার ভার্গিসের সহযোগীদের জিজ্ঞাসাবাদ করেন। তারা জানায় জমি ও ভার্গিসের মধ্যে সবসময় ঝামেলা হওয়ার আসল কারণ ছিল ভার্গিসের মা। কারণ জমি ও তার মায়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি জানতে পেরে ভার্গিস একদিন জমিকে মারধর করে, কিন্তু আশ্চর্যের বিষয়ে ভার্গিসের মা ছেলের পক্ষ না নিয়ে জমির পক্ষ নেন। এতে পুলিশের মনে নতুন সন্দেহ জন্মায়। হয়তো নিজের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ভার্গিসের মাই ছেলেকে হত্যা করেছেন। আবার এটাও হতে পারে সেই সম্পর্ক বজায় রাখতেই জমি ভার্গিসকে সরিয়ে দিয়েছে। ফলে সন্দেহর তালিকা ক্রমেই বড় হতে থাকে। ঠিক তখনই অন্য পুলিশ সদস্যরা ভার্গিসের শেষ ফোন কলের বিস্তারিত তথ্য এবং মধুমিতার নম্বরের তথ্য ইন্সপেক্টরের হাতে তুলে দেয়। এদিকে শক্তি তার প্রেমিক চিত্তারাসানকে বাড়িতে নিয়ে এসে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। সবাই যখন বসে কথা বলছিল তখন তারা হঠাৎ দেখতে পায় ইন্সপেক্টরের গাড়ি তাদের বাড়ির সামনে এসে থেমেছে। এটা দেখে শক্তি ও পরিবারের সবাই ভয় পেয়ে যায়। আসলে মধুমিতার ঠিকানা পাওয়ার পর ইন্সপেক্টর শুধু বাড়ি এবং আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করতে এসেছিলেন। একদিন পরিমলের বাড়িতে একটি অজ্ঞাত চিঠি আসে। চিঠিতে লেখা ছিল, ভার্গিসকে তোমাদের 4 জনের মধ্যে একজন হত্যা করেছে, আর আমি সেটা জানি। খুনের পুরো ভিডিও আমার কাছে আছে। আমি সেই ভিডিও ইন্সপেক্টরের হাতে তুলে দিব না যদি না আমাকে 20 লাখ টাকা দাও। চিঠিটা পড়ে পরিবারের সবাই আবারও একে অপরকে সন্দেহ করতে শুরু করে। প্রত্যেকেই ভাবতে থাকে আসলে তাদের মধ্যে কে ভার্গিসকে হত্যা করেছে। এদিকে ভার্গিসের ড্রাগস চক্র থেকে কেনা ড্রাগস সেবন করে এক তরুণের মৃত্যু হয়। এতে ইন্সপেক্টর আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি যে কোনো মূল্যে এই এলাকার মাদক চক্র ধ্বংস করতে চেয়েছিলেন, যাতে নতুন প্রজন্মকে এই নেশার অভিশাপ থেকে বাঁচানো যায়। তদন্তের মাঝেই একদিন রাস্তায় তিনি শক্তি ও চিত্তারাসানকে একসঙ্গে দেখতে পান। যেহেতু চিত্তারাসান আগে মোটরসাইকেল চুরির অভিযোগ করতে থানায় এসেছিল, তাই ইন্সপেক্টর তাকে চিনতেন। তিনি শক্তির সঙ্গেও কিছুক্ষণ কথা বলেন, কোন কলেজে পড়ে সেটাও জিজ্ঞাসা করেন। এরপর বেশি ঘোরাঘুরি না করে বাড়ি চলে যেতে বলেন। পরদিন আবার নতুন ঘটনা ঘটে। ভার্গিসের সহযোগী মুস্তফাকেও কেউ হত্যা করেছে। ফলে অল্প সময়ের মধ্যেই 2টি খুনের ঘটনা ঘটে যায়। এর পরের দিন পরিমলের বাড়িতে আরেকটি চিঠি আসে। সেখানে লেখা ছিল, তোমাদের 4 জনের মধ্যে একজনকে আমি সন্দেহর তালিকা থেকে বাদ দিতে পারি। বাকি 3 জনের মধ্যেই আসল খুনি রয়েছে। পরিমলের স্ত্রীর হাই ব্লাড প্রেশার ও ডায়াবেটিস রয়েছে, তাই তিনি এই খুন করতে পারেন না। আপাতত তাকে বাদ দিলাম, তবে 25 লাখ টাকা দিলে বাকি 3 জনের নামও আমি পুলিশের কাছে প্রকাশ করব না। কিন্তু এত টাকা দেওয়ার মতো সামর্থ্য তাদের ছিল না। তাই চিঠিটি পড়ে পুরো পরিবার আরও ভয় ও দুশ্চিন্তায় পড়ে যায়।
অন্যদিকে পুলিশ আশেপাশে সব সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করে। তারা দেখতে পায় খুনের রাতে ভার্গিস একটি মোটরসাইকেলে ঘুরছিল। তার হাতে দীপাবলিতে ফাটানোর জন্য কিছু আতশবাজির একটি বক্সও ছিল। কিন্তু পরদিন সকালে সেই একই বক্স রাঘবন ও কামাচ্চির হাতে দেখা যায়। সিসিটিভিতে আরও দেখা যায় তারা পরিমলের বাড়ির সামনে এসে বক্সটি রেখে চলে গেছে। এতে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। তারা খুঁজে বের করার চেষ্টা করতে থাকে ভার্গিসের হাতে থাকা বক্সটি কিভাবে রাঘবন ও কামাচ্চির কাছে গেল, আর তারা কেন সেটা পরিমলের বাড়ির সামনেই রেখে গেল। এদিকে পরিমল তার অসুস্থ বোনকে দেখতে গ্রামের হাসপাতালে গিয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি তার স্ত্রীকে ফোন করে জানান তার বোন মারা গেছেন। তিনি সবাইকে দ্রুত সেখানে চলে আসতে বলেন। একই সঙ্গে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কথা জানান। তিনি বলেন রাঘবন ও কামাচ্চি স্বীকার করেছে যে তারা দুজন মিলে ভার্গিসকে হত্যা করেছে। কিন্তু এই তথ্য পরিমলের স্ত্রীর কাছে নতুন ছিল না। শুধু তাই নয়, শক্তিও আগে বিষয়টি জানত, কারণ রাঘবন ও কামাচ্চি এর আগেই তাদের দুজনকে সব খুলে বলেছিল। এই কথা শুনে মধুমিতা খুব রেগে যায়। সে বলে, ভার্গিস আমাকে যতই বিরক্ত করুক, তাকে মেরে ফেলার মতো ঘৃণা আমার কখনোই ছিল না। তোমরা এত বড় কাজ করলে কিভাবে? অন্যদিকে রাঘবন ও কামাচ্চির মনে হয় তারা মধুমিতাকে বাঁচানোর জন্য এত বড় ঝুঁকি নিল, অথচ এখন সেই মধুমিতায় তাদেরকে দোষারোপ করছে। এদিকে তদন্তে পুলিশ জানতে পারে ভার্গিস একসময় শক্তিকে অ্যাসিড ছুঁড়ে মারার হুমকি দিয়েছিল। তারা এটাও জানতে পারে শক্তি ও মধুমিতা দুই বোন। তবে আরেকটি বিষয় পুলিশের নজরে আসে, ভার্গিসের একটি হাত কেটে ফেলা হয়েছিল। এলাকায় এভাবে হাত কেটে হত্যা করার জন্য ভেলুমণি নামে এক কুখ্যাত সন্ত্রাসী পরিচিত ছিল। তাই পুলিশের নতুন সন্দেহ হয় হয়তো ভার্গিসের সঙ্গে শত্রুতার কারণে ভেলুমণি তাকে হত্যা করেছে। এরপর পুলিশ পরিমলের বাড়িতে যায়, কিন্তু তখন পরিমল, তার স্ত্রী শক্তি ও মধুমিতা সবাই পরিমলের বোনের শেষকৃত্যে যোগ দিতে বাইরে গিয়েছিল। তাই পুলিশ বাড়িওয়ালার সঙ্গে কথা বলে। বাড়িওয়ালা ফোন করে পরিমলকে জানায় যে তাদের বাড়িতে পুলিশ এসেছে। তবে পুলিশ কি জানতে চেয়েছিল সেটা বলার আগে পরিমল ফোন কেটে দেয়। এরপর পরিমল দ্রুত তার স্ত্রীকে ফোন করে জানান যে পুলিশ তাদের বাড়িতে গিয়েছিল। এই খবর শুনে পুরো পরিবার ভয় পেয়ে যায়। এদিকে শক্তি যখন চিত্তারসেনকে ফোন করে তখন সে ফোন ধরছিল না। এতে শক্তি রেগে গিয়ে তার সঙ্গে ঝগড়া শুরু করে, কিন্তু আসলে চিত্তরসেন তখন হাসপাতালে ভর্তি ছিল। সে অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছে, এই বিষয়টি শক্তিকে জানায়নি। কিছুক্ষণ পর পরিমলের স্ত্রী ও দুই মেয়ে পরিমলের গ্রামের বাড়িতে পৌঁছে যায় এবং তার বোনের শেষকৃত্যে অংশ নেয়। অন্যদিকে ভার্গিসের মা সন্দেহ করতে শুরু করেন যে হয়তো মধুমিতাই তার ছেলেকে হত্যা করেছে। তাই তিনি কয়েকজনকে নিয়ে পরিমলের বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি শুরু করেন। পুরো পরিস্থিতি সামলাতে হয় বাড়িওয়ালাকে। এত ঝামেলায় বিরক্ত হয়ে তিনি ঠিক করেন পরিমল ও তার পরিবার ফিরে এলে তাদেরকে বাড়ি ছেড়ে যেতে বলবেন। এরপর সিনেমায় দেখানো হয় খুনের রাতের প্রকৃত ঘটনাটি। সেদিন রাতে রাঘবন ও কামাচ্চি আসলে ভার্গিসকে হত্যা করতে যায়নি। তারা শুধু মধুমিতাকে আর বিরক্ত না করার জন্য তাকে একটু ভয় দেখাতে গিয়েছিল। কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে তারা ভার্গিসকে ধাক্কা দিলে সে পড়ে গিয়ে মাথার একটি পাথরে আঘাত করে এবং অজ্ঞান হয়ে যায়। তারা ভেবেছিল সে শুধু অচেতন হয়েছে, তাই সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় ভার্গিসের হাতে থাকা আতশবাজির বক্সটিও তারা নিয়ে যায়। পরদিন সকালে তারা যখন পরিমলের পরিবারের সঙ্গে দেখা করতে আসে তখনই জানতে পারে ভার্গিস মারা গেছে। কিন্তু তখন পরিমলের পরিবার মন্দিরে গিয়েছিল, তাই তারা আতশবাজির বক্সটি বাড়ির সামনে রেখে পরিমলের স্ত্রীকে ফোন করে জানায় মধুমিতাকে যে ছেলে বিরক্ত করছিল তাকে আমরা মেরে ফেলেছি। এই ফোনের মাধ্যমেই পরিমলের স্ত্রী ও শক্তি প্রথম জানতে পারে যে রাঘবন ও কামাচ্চি নিজেদেরকেই খুনি বলে দাবি করছে। এদিকে পুলিশ বাড়িওয়ালার সাহায্যে পরিমলের বাড়ির ভেতরে ঢুকে তল্লাশি চালায়। সেখানে তারা অনেক ক্রাইম উপন্যাস ও অপরাধ ভিত্তিক বই খুঁজে পায়। এছাড়া পরিমলের কম্পিউটারে অসংখ্য পুলিশ কর্মকর্তার ছবিও দেখতে পায়। এরপর বাড়িওয়ালা আবার পরিমলকে ফোন করে জানান পুলিশ তোমাদেরকে খুঁজতে এসেছিল, তুমি ফোন ধরছিলে না কেন? পরিমল তখন বলেন আমার বোন মারা গেছেন, তাই গ্রামে এসেছি, আগামীকাল সকালেই ফিরে আসব। এদিকে অন্য পুলিশ সদস্যদের মনে হতে থাকে ইন্সপেক্টর যেন ভার্গিসের হত্যা তদন্তে তেমন আগ্রহ দেখাচ্ছেন না। এরপর জানা যায় ইন্সপেক্টরের সঙ্গে ভার্গিসের আগেও একাধিক বিরোধ ছিল। ভার্গিস কোনো পুলিশকে ভয় পেত না। সে বহুবার ইন্সপেক্টরকেও প্রকাশ্যে অপমান ও হুমকি দিয়েছিল। তদন্ত নিয়ে আলোচনা করতে গিয়ে পুলিশ সম্ভাব্য সন্দেহভাজনদের তালিকা তৈরি করে।
প্রথমে আসে পরিমলের নাম, কারণ ভার্গিস তার মেয়েদের দীর্ঘদিন ধরে হয়রানি করছিল, তাই প্রতিশোধ নিতে তিনি তাকে হত্যা করে থাকতে পারেন। এরপর সন্দেহ যায় বড় মেয়ে শক্তির দিকে। ভার্গিস তাকে মুখে অ্যাসিড ছুঁড়ে মারার হুমকি দিয়েছিল, তাই শক্তিরও খুন করার কারণ থাকতে পারে। এরপর পুলিশের নজরে আসে রাঘাভান ও কামাচ্চি, কারণ সিসিটিভিতে দেখা গেছে ভার্গিসের আতশবাজির বক্স তাদের হাতে ছিল এবং তারা পরিমলের আত্মীয়, তাই তারাও সন্দেহ তালিকায় চলে আসে। এর বাইরে পুলিশ আরও কয়েকটি সম্ভাবনা বিবেচনা করে। হয়তো এটা কোনো গ্যাং সংঘর্ষের ফল। কুখ্যাত সন্ত্রাসী ভেলুমনি হয়তো ভার্গিসকে হত্যা করেছে, কারণ সে সাধারণত শত্রুদের হাত কেটে ফেলত, আর ভার্গিসেরও একটি হাত কাটা অবস্থায় পাওয়া গিয়েছিল। আবার জমিও সন্দেহের বাইরে ছিল না, কারণ ভার্গিস একসময় জমিকে মারধর করেছিল, যেহেতু তার মায়ের সঙ্গে জমির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনও হতে পারে প্রতিশোধ নিতে জমি তাকে হত্যা করেছে। এমনকি পুলিশের সন্দেহ তালিকায় ভার্গিসের নিজের মায়ের নামও উঠে আসে। হয়তো জমির সঙ্গে সম্পর্ক বজায় রাখতেই তিনি নিজের ছেলেকে সরিয়ে দিয়েছেন, ফলে সন্দেহভাজনের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। অবশেষে পরিমল ও তার পরিবার বাড়ি ফিরে জানতে পারে তাদের অনুপস্থিতিতে পুলিশ পুরো বাড়ি তল্লাশি করেছে। এদিকে শক্তি সরাসরি হাসপাতালে গিয়ে চিত্তারাসানের সঙ্গে দেখা করে। সে সত্যি হাসপাতালে ভর্তি ছিল বুঝতে পেরে তার সব রাগ মুহূর্তেই দূর হয়ে যায়। ঠিক তখনই তাদের বাড়িতে আরও একটি রহস্যময় চিঠি আসে। তবে এবার চিঠিটি প্রথমে খুলে পড়েন বাড়িওয়ালা। এরপর তিনি সেই চিঠি হাতে নিয়ে পরিমল ও তার পরিবারের সামনে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। চিঠিতে লেখা ছিল ভার্গিসকে পরিমলের স্ত্রী বা পরিমল কেউই হত্যা করেনি। খুনি হলো তাদের দুই মেয়ের একজন, মধুমিতা অথবা শক্তি। তবে পরিমল ও তার পরিবার বাড়িওয়ালাকে বোঝানোর চেষ্টা করে যে এগুলো সবই তাদেরকে ফাঁসানোর জন্য কেউ ইচ্ছাকৃতভাবে লিখছে। তারা স্পষ্ট জানায় তাদের কেউই কোনো খুন করেনি, তাই এসব চিঠির উপর কোনো গুরুত্ব দেওয়ার দরকারই নেই। পরদিন কলেজে যাওয়ার পথে ভার্গিসের মা ও তার কয়েকজন সহযোগী মধুমিতার পথ আটকে দাঁড়ায়। তারা জিজ্ঞাসা করে, তুই কি আমার ছেলেকে হত্যা করেছিস? আমার ছেলে তো তোকে খুব ভালোবাসত, সবসময় তোর পেছনেই ঘুরত। ঠিক তখনই ভার্গিসের আরেক বন্ধু বলে ওঠে, ভার্গিস আসলে এই মেয়েকে ভালোবাসত না। কথাটা শুনে মধুমিতা এবং ভার্গিসের মা দুজনেই হতবাক হয়ে যায়। এতদিন ভার্গিস তার মাকে দেখিয়ে বলতো, ওই মেয়েটাই তোমার ভবিষ্যৎ পুত্রবধূ, তাই সবাই ভেবেছিল সে মধুমিতাকেই ভালোবাসে। কিন্তু তার বন্ধুরা জানায় ভার্গিস আসলে গোমতী নামে এক মেয়েকে ভালোবাসত। গোমতী ছিল ভেলুমনির বোন। গোমতীরও ভার্গিসকে ভালো লাগত, তাই তারা দুজন প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরে তাদের মধ্যে ঝগড়া হয় এবং শেষ পর্যন্ত তাদের বিচ্ছেদ হয়ে যায়। তখন মধুমিতা জানতে চায়, তাহলে সে কি আমাকে ভালোবাসতো না? উত্তরে তারা বলেন, না, সে শুধু তোমাকে নিজের বিনোদনের জন্য পাশে রেখেছিল। তোমার প্রতি তার সত্যিকারের কোনো ভালোবাসা কখনো ছিলই না। এই সত্য জানার পর মধুমিতা ভীষণ কষ্ট পায়। সে বুঝতে পারে ভার্গিস এতদিন তার পেছনে ঘুরলেও সেটা ভালোবাসার জন্য নয়। তখন তারও ভার্গিসের উপর প্রচণ্ড রাগ হয়। মধুমিতার এই প্রতিক্রিয়া দেখে ভার্গিসের মা ও তার লোকজনদেরও বিশ্বাস হয় মধুমিতা এই হত্যার সঙ্গে জড়িত নয়। এদিকে ইন্সপেক্টর মামলাটিকে খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছেন না দেখে একজন সাব ইন্সপেক্টর নিজে তদন্ত শুরু করেন। পুলিশ তদন্তে গোমতী ও ভার্গিস সম্পর্কের বিষয়টিও জানতে পারে। জিজ্ঞাসাবাদে গোমতী জানায় তাদের বিচ্ছেদ হলেও তার মনে ভার্গিসকে হত্যা করার মতো কোনো রাগ ছিল না। এরপর পুলিশ ভেলুমনিকেও জিজ্ঞাসাবাদ করে। সেও জানায় এই হত্যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তারপর জমিকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সেও একই কথা বলে, সে ভার্গিসকে হত্যা করেনি। ফলে পুলিশ আরও বিভ্রান্ত হয়ে পড়ে। যদি এদের কেউই খুনি না হয়, তাহলে আসল খুনি কে? অন্যদিকে পরিমল জানতে পারেন পুলিশ তার বাড়িতে গিয়ে তদন্ত করেছে, তাই পরদিন তিনি নিজেই থানায় যান যদি তদন্ত সম্পর্কে কিছু জানতে পারেন। কিন্তু সেখানে গিয়ে দেখেন ইন্সপেক্টর উপস্থিত নেই। ঠিক সেই সময় থানায় একটি ফোন আসে। পুলিশ সদস্যদের কথোপকথন শুনে পরিমল জানতে পারেন তার আত্মীয় রাঘাভান ও কামাচ্চিকে কেরালা থেকে গ্রেফতার করা হয়েছে। এর পেছনে বেশ কিছু কারণও ছিল। ভার্গিসের মৃত্যুর আগে তার ফোনে শেষ কলটি এসেছিল মধুমিতার নম্বর থেকে, আবার সেই একই ফোন থেকে রাঘাভান ও কামাচ্চির নম্বরেও কল করা হয়েছিল। এছাড়া মোবাইল টাওয়ারের অবস্থান বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয় খুনের সময় রাঘাভান ও কামাচ্চি ঘটনাস্থলের আশেপাশেই ছিল। এসব কথা শুনে পরিমল ভয় পেয়ে দ্রুত বাড়ির দিকে ফিরে যান। অন্যদিকে ইন্সপেক্টর কিন্তু পরিমল ও তার পরিবারকে এই মামলার প্রধান সন্দেহভাজন হিসেবে দেখছিলেন না।
তিনি সরাসরি চলে যান ভার্গিসের মায়ের কাছে এবং তাকে বলেন, আপনি নিজের ছেলেকে হত্যা করেছেন। এই অভিযোগ শুনে ভার্গিসের মা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এদিকে ইন্সপেক্টর থানায় ফিরে জানতে পারেন পরিমল কিছুক্ষণ আগে থানায় এসে গিয়েছিলেন। পুলিশ সদস্যরা বলেন পরিমল জানিয়ে গেছেন যে প্রয়োজন হলে তাকে থানায় ডেকে পাঠানো হোক, কিন্তু বারবার বাড়িতে না যাওয়াই ভালো। এটা শুনে ইন্সপেক্টর বলেন, না, বরং এবার আমরাই তার বাড়িতে যাব। এরপর ইন্সপেক্টর পরিমলের বাড়িতে গিয়ে পুরো পরিবারকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সাব ইন্সপেক্টরের আসল সন্দেহ ছিল এই পরিবারের উপর। পরিমল স্বীকার করেন ভার্গিস তার মেয়েদের দীর্ঘদিন ধরে বিরক্ত করত, কিন্তু শুধু সেই কারণে তারা তাকে হত্যা করেনি। তখন পুলিশ মধুমিতাকে জানায়, যে রাতে ভার্গিস মারা যায় সেদিন রাতে তুমি তাকে ফোন করে বলেছিলে যে তার জন্য একটি উপহার আছে। সেই অজুহাতে তাকে ঘটনাস্থলে ডেকে এনেছিলে। এরপর তোমার ফোন থেকে রাঘাবান ও কামাচ্চিকেও সেখানে আসতে বলা হয়েছিল। অর্থাৎ ভার্গিসকে শিক্ষা দেওয়ার পুরো পরিকল্পনাটাই তোমার ছিল। এই কথা শুনে পরিমলের স্ত্রী ও শক্তি প্রথমবার জানতে পারে রাঘাবান ও কামাচ্চিকে ঘটনাস্থলে ডাকার পরিকল্পনা আসলে মধুমিতাই করেছিল। এরপর রাঘাবান ও কামাচ্চির জবানবন্দির কথা পুলিশ জানায়। তারা বলেছিল তারা শুধু ভার্গিসকে ভয় দেখাতে গিয়েছিল, কিন্তু ভার্গিসই আগে তাদের উপর হামলা করে। আত্মরক্ষার জন্য তারা তাকে ধাক্কা দিলে সে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। তবে পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী সেই আঘাতে তার মৃত্যু হয়নি, সে শুধু মাথায় সামান্য চোট পেয়েছিল। পরে অন্য কেউ এসে তার গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এরপর ইন্সপেক্টর আসল খুনির নাম প্রকাশ করেন। সেই ব্যক্তি আর কেউ নয়, শক্তির প্রেমিক চিত্তরাসন। এই সত্য শুনে শক্তি সম্পূর্ণ ভেঙে পড়ে। ইন্সপেক্টর জানান চিত্তরাসন আসলে একজন ড্রাগ সেলার। শক্তি যেভাবে ভেবেছিল তার কোনো ভালো চাকরি ছিল না। সে শুধু সবার সামনে ভদ্র ও সৎ মানুষের অভিনয় করেছিল। আসলে চিত্তরাসন কিছু ড্রাগস ভার্গিসের কাছে লুকিয়ে রাখতে দিয়েছিল, কিন্তু ভার্গিস সেই ড্রাগস নিজেই বিক্রি করে দেয়। এই কারণে তাদের মধ্যে বড় ধরনের শত্রুতা তৈরি হয়েছিল। খুনের রাতে রাঘাবান ও কামাচ্চি যখন ভার্গিসের সঙ্গে ধস্তাধস্তি করছিল, তখন চিত্তরাসনও ঘটনাস্থলের আশেপাশে ছিল। রাঘাবান ও কামাচ্চি ভার্গিসকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর তারা আতশবাজির বক্স নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সুযোগ বুঝে চিত্তরাসন পিছন দিক থেকে এসে তার দিয়ে ভার্গিসের গলা পেঁচিয়ে তাকে হত্যা করে। খুনের পরদিন সে খুব চালাকির সঙ্গে থানায় গিয়ে নিজের মোটরসাইকেল চুরির মিথ্যা অভিযোগ করে। এর উদ্দেশ্য ছিল পুলিশ যখন খুনিকে বাইরে খুঁজবে তখন সে নিজেই পুলিশের চোখের সামনে থেকে তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবে। এরপর ইন্সপেক্টর শক্তিকে জিজ্ঞাসা করেন চিত্তরাসন কি কখনো তার কাছে কোনো ড্রাগসের প্যাকেট দিয়েছিল। শক্তি জানায় না, সে তাকে কিছুই দেয়নি। তখন ইন্সপেক্টর বলেন যেদিন চিত্তরাসন তাদের বাড়িতে এসেছিল সেদিন তার কাছে ড্রাগস ছিল, কিন্তু পুলিশ আসতে দেখে সে সেটা বাড়ির ভেতর কোথাও লুকিয়ে রেখে যায়। তবে সেটা কোথায় লুকানো আছে সেটা পরিবারের কেউই জানত না। এরপর পরিমলের স্ত্রী পুলিশের কাছে জানতে চান তাহলে আমাদের বাড়িতে যে অজ্ঞাতনামা চিঠিগুলো এসেছিল সেগুলো কে পাঠিয়েছিল। পুলিশ জানায় তারা এমন কোনো চিঠি কখনো পাঠায়নি। ঠিক তখনই পরিমল স্বীকার করেন চিঠিগুলো তিনিই লিখেছিলেন। শুরুতে পরিবারের সবাই একে অপরকে সন্দেহ করছিল, তাই আসল খুনি যদি পরিবারের মধ্যেই কেউ হয় তাহলে তার আচরণ দেখে সত্য বের করে আনার জন্যই তিনি ইচ্ছাকৃতভাবে সেই রহস্যময় চিঠিগুলো পাঠিয়েছিলেন। পরিমল আরও জানান তিনি একসময় পুলিশের প্রশিক্ষক হিসেবে কাজ করতেন এবং ছোটবেলা থেকে পুলিশ কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখতেন। শারীরিক পরীক্ষায় বারবার পাশ করলেও লিখিত পরীক্ষায় ফেল করতেন, কিন্তু তার বিশ্লেষণী ক্ষমতা ও তদন্তের মানসিকতা কখনোই হারিয়ে যায়নি। সেই কারণে তিনি নিজের বুদ্ধি ব্যবহার করে চিঠির মাধ্যমে সত্য বের করার চেষ্টা করেছিলেন। এদিকে পুলিশ যতই জিজ্ঞাসাবাদ করুক চিত্তরাসন কিছুতেই লুকিয়ে রাখা মাদকের অবস্থান জানাচ্ছিল না। শেষ পর্যন্ত শক্তিকে তার সামনে আনা হয়। শক্তি তাকে জিজ্ঞাসা করে ভার্গিস আর মুস্তফাকে কি তুমিই হত্যা করেছ? কিন্তু চিত্তরাসন এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে পুলিশের দিকে তাকিয়ে থাকে। পরে যখন তাকে ড্রাগসের প্যাকেট কোথায় আছে জিজ্ঞাসা করা হয় তখন সে জানায় ওটা তোমাদের বাড়িতেই আছে। সে ব্যাখ্যা করে যেদিন শক্তি তাকে বাড়িতে নিয়ে গিয়েছিল সেদিন তার কাছে ড্রাগসের প্যাকেট ছিল, কিন্তু ঠিক তখনই বাইরে পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। তাই ভয় পেয়ে সে বাড়ির ভেতরে থাকা একটি কার্টনের বক্সের মধ্যে সে ড্রাগসের প্যাকেট লুকিয়ে রেখে দেয়। সবকিছু শুনে শক্তি ভেঙে পড়ে এবং সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। ঠিক সেই সময় চিত্তরাসন বলে, হ্যাঁ, আমি ড্রাগস পাচারের সঙ্গে জড়িত ছিলাম, কিন্তু আমি কাউকে হত্যা করিনি।
শক্তি সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় ইন্সপেক্টর তাকে একটি প্রশ্ন করেন, নবীন নামে একজন ছেলেকে তুমি চেনো? শক্তি জানায়, হ্যাঁ, আমি তাকে চিনি। শক্তি জানায়, নবীন তার কলেজে সহপাঠী ছিল। শুধু তাই নয়, সে ছিল তার খুব কাছের বন্ধু। শক্তি তাকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখত, কিন্তু কিছুদিন আগে নবীন মারা যায়। তখন ইন্সপেক্টর জানান, নবীন আসলে তার নিজের ছেলে। এদিকে পরিমল তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, চিত্তরঞ্জন যে ড্রাগসের প্যাকেট একটি কার্টুনের বক্সে লুকিয়ে রেখেছিল, সেই বক্সটি এখনো বাড়িতে আছে কিনা। তখন তার স্ত্রী বলেন, তিনি অনেক আগেই সেই কার্টুনের বক্সটি বাড়ি থেকে ফেলে দিয়েছেন। ঠিক তখনই পরিমল শক্তিকে বলেন, চিত্তরঞ্জন একটু আগে যা বলেছে সেটাই সত্যি। সে ভার্গিস, মুস্তফা কিংবা অন্য কাউকে হত্যা করেনি। শক্তি অবাক হয়ে জিজ্ঞাসা করে, তাহলে আসল খুনি কে? তখন পরিমল হেসে বলেন, আমি সব বুঝে গেছি। এই পুরো ঘটনার পেছনে আসল মানুষটি হলো সেই ইন্সপেক্টর। এরপর সিনেমায় ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায়, চিত্তরঞ্জনকে অনেক আগেই ড্রাগস পাচারের অভিযোগে ধরেছিলেন ইন্সপেক্টর, কিন্তু তাকে গ্রেফতার না করে তিনি একটি প্রস্তাব দেন। তিনি বলেন, এখনই তোমাকে গ্রেফতার করছি না, তবে আমার জন্য কিছু কাজ করতে হবে। ইন্সপেক্টরের প্ল্যান ছিল চিত্তরঞ্জন যেন ভার্গিসকে হত্যা করে এবং পরে তারা পুরো ড্রাগস ব্যবসা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বিনিময়ে সেই ব্যবসার একটি অংশ ইন্সপেক্টরকে দিতে হবে। এই চুক্তির কারণে রাঘবন ও কামাচি চলে যাওয়ার পর সুযোগ বুঝে চিত্তরঞ্জন ফিরে এসে ভার্গিসকে হত্যা করে। এরপর ইন্সপেক্টরের নির্দেশেই মুস্তফাকে হত্যা করা হয়, যাতে সে ভবিষ্যতে কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে। শুধু তাই নয়, পরে ভার্গিসের মাকেও একইভাবে হত্যা করানো হয়। আসলে ভার্গিস ও তার পুরো চক্রের প্রতি ইন্সপেক্টরের ব্যক্তিগত প্রতিশোধের কারণ ছিল আরও গভীর। ইন্সপেক্টরের ছেলে নবীন যে কলেজে পড়ত, সেখানে ভার্গিস ও তার দল নিয়মিত ড্রাগস সাপ্লাই করত। কলেজ বাসেও সিনিয়ররা ড্রাগস সেবন করে জুনিয়রদের হয়রানি করত। নবীন এই বিষয়টি বাবাকে জানালে ইন্সপেক্টর তাকে কলেজের প্রিন্সিপালের কাছে অভিযোগ করতে বলেন। নবীন সাহস করে অভিযোগ করেছিল, কিন্তু তার ফল ছিল ভয়াবহ। সিনিয়ররা তাকে নির্মমভাবে নির্যাতন করে এবং জোর করে ড্রাগস সেবন করায়। এরপর মারধর করতে করতে তারা নবীনকে হত্যা করে। নবীনের শেষকৃত্যে তার পুরো ক্লাস উপস্থিত ছিল। সেই দিনই ইন্সপেক্টর প্রথম শক্তিকে দেখেছিলেন। ছেলের মৃত্যুর পর ইন্সপেক্টর তার হায়ার অফিসারের কাছে অনুরোধ করেছিলেন যেন তাকে পুরো ক্ষমতা দেওয়া হয়, যাতে তিনি এই মাদক চক্র সম্পূর্ণ ধ্বংস করতে পারেন। কিন্তু হায়ার অফিসাররা তাকে সেই ক্ষমতা দেয়নি। এই কারণে তিনি কাউকে কিছু না জানিয়ে গোপনে চিত্তরঞ্জনকে ব্যবহার করে একের পর এক হত্যাকাণ্ড ঘটান। এমনকি তদন্তকে ভিন্ন দিকে ঘোরানোর জন্য ভার্গিসের একটি হাত কেটে ফেলার পরিকল্পনাও ছিল ইন্সপেক্টরের। তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভবিষ্যতে এই এলাকায় যেই মাদক ব্যবসা করার চেষ্টা করবে, তাকেই তিনি একইভাবে শেষ করে দেবেন। এদিকে এত সব ঘটনার কারণে বাড়িওয়ালা শেষ পর্যন্ত পরিমল ও তার পরিবারকে বাড়ি ছেড়ে দিতে বলেন। বাধ্য হয়ে তারা নতুন জায়গায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ততক্ষণে সাব ইন্সপেক্টর আসল সত্যের অনেকটাই বুঝে ফেলেছিলেন। তিনি নিজের হায়ার অফিসারকে জানান, এই পুরো ঘটনার নেপথ্যে আসলে ইন্সপেক্টরই রয়েছেন। তিনি চিত্তরঞ্জনকে দিয়ে সব হত্যাকাণ্ড করিয়েছেন এবং এখন প্রমাণ মুছে ফেলতে তাকেও হত্যা করার পরিকল্পনা করছেন। অন্যদিকে পরিমল ও তার পরিবার যখন নতুন বাড়িতে চলে যাচ্ছিল, তখন ইন্সপেক্টর শক্তিকে ফোন করেন। তিনি বলেন, তুমি যেখানেই থাকো নিরাপদে থাকো, তুমি আমার নিজের মেয়ের মতো। এর কারণ ছিল শক্তি একসময় তার ছেলে নবীনকে নিজের ছোট ভাইয়ের মতোই স্নেহ করত। তখন পরিমল ফোনটি নিয়ে ইন্সপেক্টরকে বলেন, আপনি যেমন চান আমরা নিরাপদে থাকি, তেমনি আপনিও নিরাপদে থাকুন, তবে তার আগে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করুন, কারণ সব সত্য চিরদিন সবার কাছ থেকে লুকিয়ে রাখা যায় না। পরিমলের এই কথাগুলো শুনে ইন্সপেক্টর বুঝে যান পরিমল পুরো সত্য জেনে ফেলেছেন। এই রহস্যের অনেক প্রশ্নের উত্তর অমীমাংসিত রেখেই সিনেমার সমাপ্তি হয়। শেষ দৃশ্যটি ইঙ্গিত দেয় ভবিষ্যতে হয়তো এই গল্পের দ্বিতীয় পার্টও আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন। আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।